জামায়াত আমিরের বক্তব্যের জেরে যে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব। এদিকে পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি। জানাবো তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ নাগাকে সামান্থা। সর্বশেষ জানাবো দর্জি শ্রমিক হত্যায় শেখ হাসিনা সহ 535 জনের বিরুদ্ধে মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জামায়াত আমিরের বক্তব্যের জেরে যে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব। নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি, অন্যদিকে ধীরে চলো নীতিতে এগোচ্ছে জামায়াত। বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামায়াত। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে তেমন বার্তাই পাওয়া গেছে। এবার জামায়াত আমিরের নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন, যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে। বুধবার 28 আগস্ট দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের করা মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি, সংগ্রাম করে এসেছি। এ সময় 1/11 সময়কার বিরাজনীতিকরণের ব্যাপারে সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো 1/11 কথা ভুলে যাইনি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। সেজন্য আমরা একটা আলোচনার কথা বলেছি, পারস্পরিক আলোচনা দরকার। আমি সতর্ক করছি, কিছু ফেস দেখলে আমরা ভয় পাই। আপনারাও দেখেছেন, কোনোদিন দেখিনি। হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। উল্লেখ্য, 1999 সাল থেকে জোটবদ্ধ বিএনপি ও জামায়াতের জোট 2022 সালে ভেঙে যায় বলে সে বছরের অক্টোবরে একটি রুকন সম্মেলনে প্রকাশ করেন শফিকুর রহমান। পরে 9 ডিসেম্বর মির্জা ফখরুল স্বীকার করেন তারা 20 দলীয় জোট ভেঙে দিয়েছেন। তবে জোট ভাঙলেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সময় নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে বিএনপি ও জামায়াত। পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি। বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য এস আলমের সম্পদ এ মুহূর্তে কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এমন সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা জানা নেই। এটা এমন এক মডেল যা সবসময় এড়িয়ে যেতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে গভর্নর বলেন, এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো, এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে। এই সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আহসান এইচ মনসুর আরো বলেন, এখন পর্যন্ত 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনরায় গঠন করা হয়েছে, আরো কয়েকটি করা হবে। এটা হলো প্রাথমিক কাজ, যেন ব্যাংকগুলো ভেঙে না পড়ে। মূল কাজ সামনে আছে। ব্যাংক খাতকে কিভাবে পুরোপুরি সংস্কার করা যায় সেটা নিয়ে কাজ হচ্ছে। ব্যাংক খাত সংস্কার নিয়ে গভর্নর বলেন, ব্যাংকিং কমিশন গঠন করে সেটা করা হবে। বাংলাদেশ ব্যাংকে সেখানে যুক্ত থাকবে। মাসখানেকের মধ্যে এটা করা হবে। বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হবে। শ্রীলঙ্কা কিভাবে সংস্কার করেছে সেটাও দেখা হবে। ইসলামী ব্যাংকের বিষয়ে গভর্নর বলেন, 1 সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন বোর্ডকে কর্মপরিকল্পনা দিতে বলেছি। এখানে কাজ করতে হবে, বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা করবে। তারা সহায়ক ভূমিকা পালন না করলে বোর্ড আবার পরিবর্তন করা হবে। সবাইকে নজরদারি করা হচ্ছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এস আলম ছাড়া ব্যাংক খাতে আরও মাফিয়া আছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে গভর্নর বলেন, অন্যদের বিষয়েও খোঁজ নেওয়া হবে। তুমি আমার
আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ নাগাকে সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর দাম্পত্য ছিল 4 বছরের। তার আগে একটা লম্বা সময় ধরে একত্র বাস করেছেন তারা, কিন্তু 2017 সালে বিয়ের পর থেকেই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দুপক্ষই। তবে বিবাহ বিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে তা কথাবার্তায় বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময়ে অসুস্থ ছিলেন প্রায় 2 বছর। যদিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি, এর মাঝেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সামান্থার সাবেক স্বামী। তবে একসময় নিজের বিয়ের দিনই চোখের জল ফেলেছিলেন সামান্থা। নাগাকে দেখে বলেছিলেন নিজের স্বপ্নের কথা। গোয়ায় বসেছিল বিয়ের আসর। হিন্দু ও খ্রিস্ট মতে বিয়ে সারেন তারা। বিয়েতে যে সামান্থা বেজায় খুশি, চোখ মুখেই তা প্রকাশ পেয়েছিল। অতীতে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন নাগাকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। বিয়ের দিনই অশ্রুসজল চোখে নাগাকে বলেছিলেন, এই দিনটার জন্য স্বপ্ন দেখেছিলাম, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি জানি ভবিষ্যতে তুমি আমাদের সন্তানের সেরা বাবা হবে। যদি 100টা জীবন পাই, প্রত্যেক জীবনেই ঈশ্বরের কাছে তোমাকেই চাইব। এমন এক স্বপ্নই দেখেছিলেন সামান্থা। তবে তার স্বপ্নই রয়ে গেছে। সিনেমার সেটে যে ভালোবাসার জন্ম হয়েছিল তার পরিণতি মধুর হয়নি। দর্জি শ্রমিক হত্যায় শেখ হাসিনা সহ 505 জনের বিরুদ্ধে মামলা। বগুড়া শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দর্জি শ্রমিক শিমুল সরদারকে বয়স 35 হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্থানীয় 3 সাংবাদিক সহ 135 জনের নাম উল্লেখ করে 535 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী শিমু বেগম মঙ্গলবার রাতে সদর থানায় এ মামলা করেন। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলা হলো। সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ এসব তথ্য দিয়েছেন। পেশাদার 3 সাংবাদিককে ওই মামলায় আসামি করায় কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তারা সরকারের প্রধান উপদেষ্টা ও আইজিপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আসামি করা সাংবাদিকরা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বগুড়া জেলা প্রতিনিধি JM রৌফ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় প্রধান প্রবীণ সাংবাদিক হাসিবুর রহমান বিলু। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট বেলা 11:30টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকা থেকে সদর থানায় হামলা করা হয়। থানা ভাঙচুরের পর আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মালামাল লুট এবং আগুন দেওয়া হয়। এ সময় গুলিতে বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ার বাসিন্দা দর্জি শ্রমিক শিমুল সরদার গুরুতর আহত হন। নিহতের স্ত্রী শিমু বেগম এজাহারে উল্লেখ করেন, বগুড়া শহরের ঝাউতলা এলাকায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এবং সাবেক এমপি মুজিবুর রহমান মজনু ও রাগিবুল আহসান রিপু সহ 4 জনের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, কাটা রাইফেল, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার মিছিলে হামলা চালান। তখন দর্জি শ্রমিক শিমুল সরদার ছাত্র জনতাকে রক্ষায় এগিয়ে যান। এ সময় বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, পৌর কাউন্সিলর আরিফুর রহমান ও আব্দুল মতিন সহ অন্য আসামিরা গুলি ছড়েন। বুকে গুলিবিদ্ধ হয়ে শিমুল সরদার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা শিমুলকে উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পেশাদার 3 সাংবাদিককে হত্যা মামলায় আসামি করা এবং আরও অনেকের বিরুদ্ধে মামলার প্রস্তুতির খবরে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা বলেন, কিছু সাংবাদিক নামধারী রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে 64 বছরের প্রাচীন বগুড়া প্রেস ক্লাব দখল করেছেন। 31 জন সাংবাদিককে আওয়ামী লীগ সরকারের দালাল আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পেশাদার 12 জন সাংবাদিককে অন্যায় ও অবৈধভাবে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করেছে।